ঝর্ণা ইসলাম এহমাদ বাড়িতে সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স এসে থামে। অ্যাম্বুলেন্সের শব্দে সকলের ভিতরেই মোচড় দিয়ে উঠে। কেন জানি অ্যাম্বুলেন্সের শব্দটা খুব বিদঘুটে বিষাক্ত শোনায়, কারো বিদায় বা অসুস্থতার জানান দেয়। ভিতরটা অজানা আহাজারিতে ছেয়ে যায়। মিসেস রিমি নিজের রুমে বসে মাত্র চোখ দুটো বুজেছিলেন। মাথাটা খুব ব্যথা করছে, এজন্য নিচে বলে এসেছে কেউ যেন ডিস্টার্ব না করে। কয়েক ঘন্টা ঘুমিয়ে তিনি রেস্ট নিবেন, নয়তো এই মাথা ব্যথা সারবে না। কিন্তু চোখে ঘুম ধরার আগেই অ্যাম্বুলেন্সের শব্দে ঘুম উড়ে গেল। শব্দটা শুনে বুকের ভিতর অজানা ভয় মোচড় দিয়ে উঠে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে পড়ে। তাড়াতাড়ি দেখতে হবে কি হয়েছে, কেউ কি অসুস্থ নাকি। কিন্তু অসুস্থ হলে তো ফোন আসার কথা, ফোন তো এলো না, তাহলে নাকি। আর কিছু ভাবতে পারছেন না তিনি। দৌড়ে রুম থেকে বের হয়ে যায় নিচে যাওয়ার উদ্দেশ্য। মিসেস রিমি তাড়াতাড়ি যেতে গিয়ে একটা ধাক্কা খায়। তাকিয়ে দেখে মেঘ দ্রুত বের হচ্ছে দেখার জন্য অ্যাম্বুলেন্স আসলো কেন বাড়িতে। মামনি, বাড়িতে কেউ অসুস্থ নাকি? তোমাদের বাড়িতে অসুস্থ কারো আসার কথা নাকি? না মেঘ, বুঝতে পারছি না কে এলো। আশ্চর্য মামনি, তুমি দেখি এই বাড়ির কোনো কিছুর খবরই রাখো না। মেঘের কথায় মিসেস রিমি কিছুটা রেগে যায়। চোখ মুখ কোঁচকে মেঘের দিকে তাকায়। মেঘ মামনির তাকানো দেখে ঢুক গিলে হাসার চেষ্টা করে, বলে রাগ কেন করছো মামনি? আমি তো এমনি বলছি। বড্ড বেড়েছিস মেঘ, কম উড়তে চেষ্টা কর, এত উড়া ভালো না। বেশি উড়লে ডানা ভেঙে মুখ থুবড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন সর সামনে থেকে, কে এলো দেখতে দে। কথাগুলো বলেই মিসেস রিমি নিচে চলে যায়। মেঘ তার খালার দিকে তাকিয়ে মনে মনে বলে, তোমারও মুখটা ইদানিং বেশি খুলছে মামনি। এত কথা ভালো না। তোমার মুখ বন্ধের ব্যবস্থা করতে হবে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলেই মেঘ হাসে। তারপর অ্যাম্বুলেন্সের কথা মাথায় আসতেই নিজেও নিচে চলে যায়। সুমা কয়েকটা ব্যাগ আর কি সব জিনিসপত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। মিসেস রিমি সুমাকে দেখে বলে, কিরে সুমা, কি এনেছিস? কে এলো ডাক দিয়ে যে হাওয়া হয়ে গিয়েছিস? ব্যাগ আনছি বড় ম্যাডাম। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কার ব্যাগ এনেছিস? অ্যাম্বুলেন্স কেন এসেছে? কে এলো বাড়িতে? কিছুটা রাগী স্বরে বলে মিসেস রিমি। এখনই দেখতে পাবেন ম্যাডাম কে এলো। সুমা বলতে বলতেই বাড়ির মেইন দরজা দিয়ে আশার প্রবেশ করে। মিসেস রিমি আশারকে দেখে এগিয়ে এসে বলে, আশার এসব কি? প্রশ্নটা করে মিসেস রিমি কিছু একটা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আশারের দিকে, একবার তো আশারের সামনে স্ট্রেচারে বসে থাকা একজনের দিকে তাকায়। এমন ধাক্কা মনে হয় তিনি জীবনের প্রথম খেয়েছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। অন্যদিকে মেঘ স্ট্রেচারে বসে থাকা দোলনকে দেখে থরথর করে কাঁপতে থাকে। মেঘ যেন নিজের ব্যালেন্স হারিয়ে ফেলছে। সামনের সোফাটা শক্ত করে ধরে নিজের ব্যালেন্স রাখার চেষ্টা করে। দোলনের দিকে কেমন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো সুমা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে যা কাজ দেওয়া হয়েছে তাড়াতাড়ি কর। সুমা আশারের গম্ভীর কণ্ঠ শুনে দৌড়ে উপরে চলে যায়। কি হলো মা, মনে হচ্ছে এই প্রথমবার দেখছো ওকে। তুমি কি এত তাড়াতাড়ি ভুলে গেলে দোলনকে? তুমি কোথায় পেলে দোলনকে? আশার রাস্তায় কুড়িয়ে পেয়েছি বলেই আশার হাহা করে হাসে। ছেলের এহেন উত্তরে মিসেস রিমি বড্ড অসন্তোষ হন। উনার সাথে ও মজা করা শুরু করে দিয়েছে ছেলেটা। মিসেস রিমির মুখের দিকে তাকিয়ে আশার বলে, রিল্যাক্স মা, এত রেগে যাচ্ছ কেন? তুমি এরকম হেয়ালি করছো কেন? তাহলে কি করব? তুমি বড্ড অবুঝ হয়ে যাচ্ছ দিন দিন। দেখেছো একজন অসুস্থ মানুষকে নিয়ে এসেছি, কোথায় তাকে আগে ঠিকমতো রাখার ব্যবস্থা করবে তা না করে তুমি প্রশ্ন করে চলেছ। সবও তো পরেও জানতে পারবে। আমি কি ব্যবস্থা করব ঠিকমতো রাখার? নিজেই তো না জানিয়ে সবটা করলে বাকিটুকুও পারবে। এখন এই সামান্য বিষয়ে আর মাকে প্রয়োজন হবে না। তা অবশ্য ঠিক বলেছ। তোমরা আমার জন্য যা যা করলে এরপর আর কিছু করার প্রয়োজন হবে না, আর আমি করতেও দিব না। আমার চাপা ফুলের জন্য আমিই যথেষ্ট। আমার চাপা ফুলের টেক কেয়ার আমি একাই করতে পারবো, তাই না মেঘ? শেষের কথাটা জোরে চিল্লিয়ে বলে
মেঘ হুট করে নিজের নাম শুনে কেঁপে ওঠে। আষাঢ়ের দিকে তাকিয়ে দেখে আষাঢ় কেমন দৃষ্টিতে মেঘের দিকেই তাকিয়ে আছে। আষাঢ়ের চোখগুলো যেন মেঘকে কিছু একটার আভাস দিচ্ছে। আষাঢ় আর এক মুহূর্ত দেরি করে না, দোলনের জন্য ঠিক করে রাখা রুমটার উদ্দেশ্য দোলনকে নিয়ে চলে যায়। পিছন দিক থেকে 4 জোড়া চোখ ওদের যাওয়ার পথেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যে দৃষ্টিতে রয়েছে রহস্য, ভয়, রাগ। আশার রুমে এসে দোলনকে বিছানায় শুইয়ে সবকিছু সেট করে দেয়। আজ থেকে দোলন এখানেই থাকবে। আশার বাড়িতে রেখেই দোলনের চিকিৎসা করবে। সবকিছুর ব্যবস্থা সেরকম করেই করা হয়েছে। কেন জানি আষাঢ়ের দোলনকে হাসপাতালে রাখতে একদম ইচ্ছে করছিল না। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা দোলনের কাছে থেকেও আষাঢ়ের মন ভরছিল না। আষাঢ়ের কেন যেন মন বলছে বাড়িতে রাখলে দোলন কিছুটা বেটার ফিল করতে পারে আর হয়তো রেসপন্সও করতে পারে। কিন্তু আষাঢ় এটা জানে না দোলনকে এখানে কত কিছুর সম্মুখীন হতে হবে। কারো রাগ, ঘৃণার ও শিকার হতে পারে। মিসেস রিমি একের পর এক শ্রাবণকে কল করে চলেছে। উনার সবকিছু কেমন আউলিয়ে গেছে। দোলনকে আশার কোথায় পেল, এরকম অবস্থা কেন? দোলনের মাথায় হাজার খানেক প্রশ্ন, কিন্তু ছেলেটা উত্তর দিচ্ছে না, কেমন হেয়ালি করে কথা বলছে। শ্রাবণ যদি এখন কিছু জানতে পারে। লোকটা ফোনও তুলছে না, কোথায় চলে গেছে কে জানে। অন্যদিকে মেঘ রুমে গিয়ে পায়চারি করছে। এই দোলন মেয়েটা তার পিছু ছাড়ছে না কিছুতেই। কত প্লেন সাজিয়ে আশারকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু শেষে সব ভেস্তে গেল। মেঘ এখন বুঝতে পারছে আশার কেন তাকে বিয়ে করছে না। নিজের প্রেমিকাকেই যখন পেয়ে গেছে, এখন আর তাকে কেন বিয়ে করবে? আষাঢ়ের মাও এখন আর কিছুই করতে পারবে না, কারণ আষাঢ় আর কারো কোনো কথাই শুনবে না। সে এখন চাপা ফুল পেয়ে গেছে। মেঘের খুব রাগ হচ্ছে, এই মেয়েটার কই মাছের জান নাকি কিছুতেই শান্তি দিচ্ছে না, পিছু ছাড়ানো যাচ্ছে না। ঠিক এসে হাজির হচ্ছে। আষাঢ় এখন শুধু চাপা ফুল করবে, এই নামটা শুনলে মেঘের শরীরে আগুন ধরে যায়। মেঘ মনে মনে বলে, তোমার চাপা ফুলকে আমি পা দিয়ে পিষে ফেলবো আষাঢ়। তুমি শুধু আমার হবে আর কারো না। আষাঢ় কিছু সময় দোলনের রুমে বসে থাকে, তারপর মনে হয় তার ফ্রেশ হওয়া দরকার। ফ্রেশ হওয়ার জন্য উঠে দাঁড়ায়। দাঁড়াতে দাঁড়াতে মনে হলো দোলনের হাতের আঙ্গুল নড়েছে। আষাঢ় তা দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। তাহলে তার চাপা ফুল কি রেসপন্স করছে? ভুল দেখছে না তো আবার? আষাঢ় চোখ কচলিয়ে আবার দোলনের হাতের দিকে তাকায়, কিন্তু এখন আর নড়ছে না। তাহলে মনে হয় মনের ভুল যতটা খুশি হয়েছিল কয়েক সেকেন্ডের জন্য, তা নিমিষেই উবে গেল। আষাঢ় একটা দীর্ঘ শ্বাস ছেড়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। পিছনে বেডে শুয়ে থাকা দোলনের হাতের আঙ্গুল আবারও নড়ে, কিন্তু আষাঢ়ের দৃষ্টিতে তা পড়ে না। তুই এখানে কি করছিস মেঘ? হুট করে এরকম গম্ভীর স্বর শুনে মেঘ লাফ দিয়ে উঠে। খুব ভয় পেয়ে গেছে, হাত পা কাঁপছে। কাঁপা কাঁপা পায়ে পিছন ফিরে আষাঢ়ের দিকে তাকায়। আষাঢ় মেঘের দিকে তাকিয়ে আছে, চোখ দেখে মনে হচ্ছে খুব রেগে আছে, কিন্তু মুখে রাগটা তেমন প্রকাশ পাচ্ছে না। মেঘ কি বলবে মনে মনে শব্দ সাজাচ্ছে। কি হলো, তুই এখানে কি করছিস? আমি? তাহলে কি এখানে মেঘ নামে অন্য কেউ আছে? কই, আমি তো দেখতে পাচ্ছি না। আষাঢ় মেঘের দিকে তাকিয়ে বলে, মানে আমি একটু দেখতে এসেছিলাম। হোয়াট? ওই মেয়েটাকে? প্রথমত ওর নাম দোলন, তুই নিশ্চয়ই জানিস। আর তোকে কেন দেখতে হবে? তোকে কি আমি দোলনের কেয়ারটেকার হিসেবে রেখেছি? আষাঢ় কিছুটা রাগী স্বরে বলে মেঘ, ভাই বল সাথে। ভুলে যাস না আমার আর তোর সম্পর্ক, আর ভুলেও আমার সাথে উঁচু গলায় কথা বলতে আসবি না। আমি তো কিছু ভুলে যাইনি, ভুলে যাচ্ছ তুমি। আগে ভাই বলে ডাকার সম্পর্ক থাকলেও এখন আর সেটা নেই। যেখানে বিয়ের কথা হয় সেখানে আবার ভাই কিসের শুনি? আশার তাচ্ছিল্যের স্বরে হেসে বলে, বিয়ে? এইটা একটা ইনসিডেন্ট ছিল যা হতে হতে হয়নি। তোকে নিশ্চয় এখন ব্যাখ্যা দিতে হবে না। আশা করি সবটাই জানিস, আর যদি ভুলে যাস কোন পরিস্থিতিতে আমি তোকে বিয়ে করতে নিচ্ছিলাম, তাহলে তোর মামুনির কাছ থেকে জেনে নিস কেমন। এখানে কি হচ্ছে? মিসেস রিমি এগিয়ে আসতে আসতে বলে।
আশার মায়ের দিকে তাকিয়ে বলে, তোমার ভাগ্নিকে অতীত স্মৃতি মনে করিয়ে দিচ্ছি। বড্ড ফুটবল তোমার ভাগ্নির স্মৃতিশক্তি। মানে? মানেটা মেঘ তোমাকে পড়ে খুব ভালো করে বুঝিয়ে দিবে। আর মেঘ ভুলেও এদিকে আসার চেষ্টা করিস না। আমার চাপা ফুল থেকে 10 হাত দূরে থাকবি। তারপর কিছু একটা মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে আশার সুমাকে ডাকতে থাকে। সুমা, এই সুমা। কয়েক মিনিট পর সুমা প্রায় দৌড়ে এসে সেখানে উপস্থিত হয়। জি ছোট সাহেব। আজ থেকে তোর উপর একটা দায়িত্ব দিব, সেটা তোকে সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। পারবি তো? কি কাজ ছোট সাহেব? আজ থেকে দোলনকে দেখে রাখবি তুই। আমি যতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে থাকবো তুই এই রুমের আশেপাশে থাকবি। যদিও অল টাইম নার্স থাকবে, তবুও তোর উপর এই দায়িত্বটা আমি তোর উপর দিতে চাচ্ছি, পারবি না? সুমা মাথা নাড়িয়ে বলে, পারবো ছোট সাহেব, এ আর এমন কি কাজ? এটা সবচেয়ে কঠিন কাজও রে সুমা, কারণ আমি বাড়িতে না থাকলে এই রুমে যেন কেউ প্রবেশ করতে না পারে সেটা দেখতে হবে। যদি কেউ ঢুকতে চায় একদম দিবি না। এমনকি আমার মা ঢুকতে চাইলেও দিবি না। আশার, রেগে যাচ্ছ কেন মা? এমনিতে তোমার তো এই রুমে কোনো কাজ নেই। আর তাছাড়া দোলনকে দেখার হলে আমি বাড়িতে থাকার সময় দেখতে পারবে। দোলনের রুমে এখন এমনিতেও মানুষ এলাও না, আশা করি বিষয়টা বুঝবে। এখন তোমরা আসতে পারো বলেই আশার রুমে ঢুকে মিসেস রিমি আর মেঘের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। মামনি বলেই মেঘ শব্দ করে কেঁদে উঠে। মিসেস রিমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আসলে এসব কি হচ্ছে কিছুই উনার বোধগম্য হচ্ছে না। ও মামনি? হুম, হ্যাঁ। আমার এবার কি হবে? আমি এসব নিতে পারছি না। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে মেনে নেওয়া যায়? আমার আশার আমার না। আমার আশার আমার চোখের সামনে অন্য একটা মেয়েকে নিয়ে পড়ে আছে, আমি এসব সহ্য করতে পারছি না। এসব যে করে হোক বন্ধ করো, নয়তো আমি কি করব ভাবতেও পারছো না। মেঘের কথায় মিসেস রিমি মেঘের দিকে তাকায়। পাশেই সুমাকে ওদের দুইজনের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে। কি বলছিস এসব তুই? আর এই সুমা, নিজের কাজে যা। আমাদের দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছিস? মেঘ ভুলেই গিয়েছিল এখানে সুমাও আছে। মেঘ চোখ মুখ কোঁচকে বলে, এই তুই এখানে এখনো কি করছিস? ঠাটিয়ে একটা না লাগাতে যা এখান থেকে। সুমা ঠোঁট উল্টে বলে, আমি আবার কি করলাম? এদের মতি গতি কিছু বুঝি না বাপু, বলেই সেখান থেকে চলে যায়। মিসেস রিমি মেঘের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলে, আয় আমার সাথে। তোকে কত করে বলেছি একদম মাথা গরম করবি না, আর মুখে একটু লাগাম দিবি। কিছু বলার আগে আশপাশ ভালো করে দেখে নিবি, কিন্তু তুই আমার একটা কথাও যদি শুনিস। বিকেল বেলা আষাঢ়ের একটা ইমার্জেন্সি থাকায় হসপিটালে যেতে হয়। মিসেস রিমি ও বাইরে বের হয়েছেন। বাড়িতে এখন শুধু মেঘ সুমা আছে। সুমা কফি বানিয়ে দিচ্ছে, সেটাই মেঘ সোফায় বসে বসে খাচ্ছে আর মোবাইলের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে কলিং বেল বেজে উঠে। প্রথম বাজার শব্দে মেঘ পাত্তা দেয় না, কারণ জানে সুমা খুলবে, কিন্তু বার কয়েক বাজার পরও সুমার খবর নাই। মেয়েটা মুহূর্তের মধ্যে কোথায় হাওয়া হয়ে যায় কে জানে। মেঘ আশেপাশে তাকিয়ে না দেখতে পেয়ে নিজেই উঠে দাঁড়ায় দরজা খুলতে, কারণ একের পর এক কলিং বেল বাজিয়ে যাচ্ছে দরজার অপর পাশের ব্যক্তি। কলিং বেলের শব্দে মাথাটা ধরে গেছে প্রায়। মেঘ দরজা খুলে চোখ মুখ কোঁচকে কিছু বলতে যাবে, তার আগেই শুনতে পায় বাড়ির সকলে কি বয়রা হয়ে গেছে নাকি? এতবার কলিং বেল বাজালাম, এত সময় লাগে দরজা খুলতে? আর এই মেয়ে মাইনে দিয়ে আপনাকে কি ঘোড়ার ঘাস কাটতে রেখেছে? এক পলক মেঘের দিকে তাকিয়ে তারপর হাতে থাকা কাপটা দেখে বলে, আজ কালকের কাজের লোকগুলো ও মালিকের থেকে বেশি বেশভূষা ধরে থাকে। এক্সকিউজ মি? ওরে বাবা, ইংরেজিও জানেন দেখি। শিক্ষিত কাজের বুয়া, গুড, ভেরি গুড। ও হ্যালো, কে আপনি? হ্যাঁ, আর কাজের বুয়া কাকে বললেন? আপনাকে। মেঘ অবাক হয়ে নিজের দিকে তাকিয়ে বলে, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে কাজের বুয়ার মতো লাগে? আপনি কাজের বুয়া না? ইউ ডেলিভারি বয়, আমি কেন কাজের বুয়া হতে যাব? বাড়ির মালিককে কাজের লোক বলে। আমি মোটেও ডেলিভারি বয় নই। সুমন নিজের শার্টের কলারটা উঁচিয়ে বলে, বাই দা ওয়ে মি,
শ্রাবণ আহমাদ কি নিজের সব জায়গা সম্পত্তি দান করে দিয়েছেন নাকি? আমি যতদূর জানি ওনার একটা মাত্র ছেলে আর কোনো ছেলে মেয়ে নাই, তাহলে আপনি কি করে এই বাড়ির মালিক হলেন? ঢপ দেওয়ার আর জায়গা পান না, তাই না? আপনি হয়তো ভুলে গেছেন ছেলের বউ অবশ্যই মালিক হতে পারে। সুমন ব্রু কুচকে বলে, মানে? মানে এই যে আমি আশার আহমাদের হবু বউ। সুমন কথা শুনে বেশ অবাক হয়। মুহূর্তে রাগ মাথায় চড়ে বসে। মেঘকে আর কিছু বলে না। ততক্ষণে সুমা এসে ওদের পাশে দাঁড়িয়েছে। সুমা ওদের ঝগড়া দেখছিল হা করে তাকিয়ে। সুমন সুমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, দোলনের রুম কোনটা? সুমা হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সুমন আর এক মুহূর্ত দেরি না করে উপরে চলে যায়। এতক্ষণে সুমার মাথায় আসে আশার দোলনের রুমে কাউকে যেন ঢুকতে না দেওয়া হয় সেই আদেশ দিয়েছিল তাকে। আর সে কিনা নিজেই রুম দেখিয়ে দিল। সুমনের পিছনে পিছনে নিজেও দৌড় লাগায়। সুমন দোলনের রুমে প্রবেশ করে একটা চেয়ার টেনে বসে দোলনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুমনের চোখগুলো কেমন ছলছল করছে, তার দুলি কিভাবে পড়ে আছে। দুলি, এই দুলি, এখনো কেন ঘুমিয়ে আছিস? উঠো না, এই উঠো, দেখ তোর সুমন ভাই ডাকছে তোকে। তুই আমার কথা শুনবি না দুলি? উঠো না রে দুলি, তোকে আমি এখান থেকে নিয়ে যাব, টেনশন করিস না। তোর সুমন ভাই এসে গেছে এবার। সুমা আড়াল থেকে কান পেতে বুঝতে পারল এটা দোলনের ভাই, তাই আর কিছু না বলে চলে গেল। তবে আশারকে ফোন করে জানিয়ে দিয়েছে বিষয়টা। তোকে ছাড়া আমাদের সবকিছু শূন্য রে। আমার মন, আমাদের বাড়ি, সবকিছু শূন্য। তুই কেন উঠছিস না? এভাবে শুয়ে থাকতে ভালো লাগে তোর? আমি কিন্তু এইবার তোকে মাইর দিব দুলি। সুমন নানা ধরনের কথা বলতে থাকে, দোলনের হাতটা ধরে। অন্যদিকে আশার খবর পেয়ে মিনিট 15-র মধ্যে উপস্থিত হয়। দৌড়ে দোলনের রুমে ঢুকে। সুমন তখন দোলনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হচ্ছে কি এখানে? সুমন পিছনে তাকিয়ে দেখে আশারের দিকে এক পল চেয়ে কিছু না বলে সুমন আবার দোলনের দিকে তাকায়। কখন এলে সুমন? খবর নিশ্চয়ই পাওয়া হয়ে গেছে আমি এসেছি। আর কখন এসেছি তাহলে? অযথা এই প্রশ্নের মানে কি? সুমনের কথায় আশারের রাগ উঠে যায়। এই ছেলে সব সময় খোঁচা দিয়ে কথা বলে, নিজেকে কন্ট্রোল করে বলে দোলনের রুমে এত সময় কারো থাকা এলাও না। তুমি নিচে আসো, বসে কথা বলি। এখানে কারো সাথে কথা বলতে আসিনি। দোলনের কাছে এসেছি দেখতে, দেখা শেষ, চলে যাচ্ছি। কথাটা বলেই সুমন উঠে দাঁড়ায় চলে যাবে এই উদ্দেশ্যে, কিন্তু নিজের আঙ্গুলে কিছু একটার বাঁধন পায়। সুমন ঘুরে তাকিয়ে দেখে দোলন তার একটা আঙ্গুল নিজের হাত দিয়ে শক্ত করে ধরেছে। সুমনের চোখ চিকচিক করে উঠে। দুলি, এই দুলি, তুই ভালো হয়ে গেছিস? এই যে দেখ আমি সুমন। এই দুলি? আশারও বেশ অবাক হয়ে যায় দোলন রেসপন্স করছে। সুমনের আঙুলটা কিরকম শক্ত করে ধরে রেখেছে। আশার দোলনের কাছে এগিয়ে গিয়ে বলে, চাপাফুল, চাপাফুল, তুমি শুনতে পাচ্ছ? দোলনের কোনো রেসপন্স নেই আর। সুমন বলে, দুলি, তুই ভালো হয়ে যাবি খুব তাড়াতাড়ি। তুই আবার আগের মতো হয়ে যাবি। আমি তোকে এখান থেকে বাড়িতে নিয়ে যাব, একদম টেনশন নিস না তুই। আজ যাই, আবার আসবো আমি তোর কাছে। সুমনের কথা বলার সাথে সাথে দোলন তার হাত থেকে সুমনের আঙ্গুল ছেড়ে দেয়। আশার শুধু দোলনের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দোলন রেসপন্স করছে। আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। দেখলে আশার আহমাদ, দুলি এখানে থাকতে চায় না। আমি ঠিক আমার দুলিকে আমার কাছে নিয়ে যাব। তুমি খুব শীঘ্রই দুলির মুখ থেকে শুনতে পাবে সে তোমাকে চায় না। আশার জরুরি কাজে হসপিটালে গিয়েছে, মাত্রই বাড়িতে এসেছে। খুব ক্লান্ত লাগছে, শরীরটা তার ঠিক করে নেয় একবারে নিচ থেকে ফ্রেশ হয়ে, তারপর তার চাপা ফুলের সাথে দেখা করে রেস্ট নেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ, নিচ থেকে ফ্রেশ হয়ে তারপর দোলনের রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। বাড়িতে আর কাউকেই দেখতে পাচ্ছে না। কেউ বাড়িতে নেই নাকি? আশার ভাবতে ভাবতে উপরে উঠে যায়। দোলনের রুমের সামনে এসে দরজায় নক করে। নার্স থাকে ভিতরে, তাই নক করে নেয়। আশার নক করার পরও ভিতর থেকে কোনো রেসপন্স আসে না। আশার আবারও নক করে, এবারও কোনো রেসপন্স আসে না।
আশার ভিতরে ঢুকে পড়ে দরজা খুলে। ভিতরে ঢুকে আশারের মাথা কাজ করা যেন বন্ধ হয়ে যায়। বেডে দোলন নেই। আশেপাশে তাকিয়ে খুঁজে কিন্তু কোথাও নেই। আশার চিল্লিয়ে নার্স আর সুমাকে ডাকতে থাকে। হুট করেই আশারের চোখ যায় বিছানার অপর পাশে কারো কাপড় দেখা যাচ্ছে। আশার দৌড়ে সেখানে যায়। বিছানার অপর পাশে গিয়ে আশারের বুকে মোচড় দিয়ে উঠে। হাত পাগুলো কাঁপতে থাকে আশারের। এ কি দেখছে সে? তার চাপা ফুল নিচে পড়ে আছে। আশার দৌড়ে দোলনের পাশে হাঁটু গেড়ে বসে কাঁপা কাঁপা কণ্ঠে ডাকে, চাপা ফুল, তুমি এখানে কেন? কি হয়েছে তোমার? পড়লে কি করে তুমি? একের পর এক প্রশ্ন করে দোলনকে, কিন্তু কি করে উত্তর দিবে সে? আষাঢ়ের চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরতে থাকে। হুট করে দোলনকে এমনভাবে নিচে পড়ে থাকতে দেখে নিজের খেই হারিয়ে ফেলে এটাও ভুলে যায় যে সেখান থেকে দোলনকে তুলতে হবে। যখনই মাথায় আসে তখন তাড়াতাড়ি বিছানায় তুলে দোলনকে। আষাঢ় চেক করতে থাকে কোথাও ব্যথা পেয়েছে নাকি। এত কিছুর মাঝে আষাঢ় এটা খেয়াল করে না যে তার চাপা ফুল তার দিকে তাকিয়ে আছে। সে তো এখন দোলনকে নিচে পড়ে থাকতে দেখে পাগল হয়ে আছে। এর মধ্যে দরজা খুলে নার্স ভিতরে প্রবেশ করে। রুমে ঢুকে আষাঢ়কে দেখে নার্সটা চোখ বড় বড় করে ফেলে। এই মুহূর্তে সে আষাঢ়কে মোটেও এখানে আশা করেনি। নার্সটা ভেবেছিল আষাঢ় রাতে আসবে, তাই বয়ফ্রেন্ডের সাথে নিরিবিলি কথা বলার জন্য বাইরে বাগানে গিয়েছিল। দোলন তো একইভাবে শুয়ে থাকে, তাই কিছু সময়ের জন্য গেলেও সমস্যা হবে না এই ভেবে বাইরে গেছে। নার্সটা আমতা আমতা করে বলে, স্যার। আর কিছু বলার ভাষা হারিয়ে ফেলে, কারণ আশার রক্ত লাল চোখ নিয়ে নার্সের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই কাঁচা চিবিয়ে খাবে। নার্সটা শুকনো ঢুক গিলে বলে, স্যার, আসলে আমার ইচ্ছে করছে আপনাকে ঠাটিয়ে একটা লাগাতে, কিন্তু সেটা করতে পারছি না, আফসোস। আপনার গায়ে হাত তুলতে বিবেকে বাধছে আমার। আপনাকে চোখের সামনে দেখে রাগটা কমার বদলে বেড়ে যাচ্ছে। নিজের কন্ট্রোল হারানোর আগে নিজের ব্যাগ পাটটা নিয়ে আউট হয়ে যান, স্যার। সেই ডাউট। আর আপনাকে যেন কোনোদিন আমার চোখের সামনে না দেখি। হসপিটালে ও আমার সামনে আসবেন না, নয়তো এই জীবনের জন্য আপনার চাকরি কি করে বাতিল করতে হয় সেটা আশার এহমাদ আপনাকে দেখিয়ে দিবে। আমার কথাটা একবার শুনুন। আমি সরি স্যার, আর এমন হবে না। আউট এত জোরে চিল্লিয়ে বলে যে নার্স কেঁপে ওঠে। আশার এটাও ভুলে যায় রুমে অসুস্থ দোলন রয়েছে। নার্সটা আর কিছু বলার সুযোগ পায় না, মাথা নিচু করে চলে যায় সেখান থেকে। আশার দোলনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। হাতের ক্যানোলাতে রক্ত উঠে যাচ্ছে। আশার সেটা পরিষ্কার করতে করতে দোলনের মুখের দিকে তাকায়। আষাঢ়ের হাত সেখানেই থেমে যায়। দোলন উপরের দিকে চোখ টিপটিপ করে তাকিয়ে আছে। আশার ছলছল চোখে দোলনের দিকে তাকিয়ে থেকে বলে, চাপা ফুল, ও চাপা ফুল। আষাঢ়ের ডাকে দোলন ঘাড়টা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তাই চোখ ঘুরিয়ে আষাঢ়ের দিকে তাকায়। তুমি আমার ডাকে সাড়া দিয়েছ? তুমি আমার দিকে তাকিয়েছ চাপা ফুল? তুমি আমার দিকে তাকিয়ে আছো? ইয়া আল্লাহ, আমার কেন বিশ্বাস হচ্ছে না? আমায় একটা চিমটি কাটো তো চাপা ফুল। কথাটা বলে দোলনের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দেয় আষাঢ়। দোলন এক দৃষ্টিতে আষাঢ়ের দিকে শুধু তাকিয়ে আছে। মাঝে মাঝে বার কয়েক চোখের পলক ফেলছে। আষাঢ় বুঝতে পারল দোলন এখনো পুরোপুরি রেসপন্স করছে না। হয়তো শুধু ওর সেন্সটা পুরোপুরি এসেছে। নিজের হাতটা সরিয়ে নিয়ে বলে, তুমি আমার দিকে কতদিন পরে তাকালে তুমি বলতে পারবে? ঠিক কতদিন পর? দোলন এখনো চোখ সরায়নি। দোলনের চোখের কোণ বেয়ে পানি পড়তে থাকে, চেয়েও কথা বলতে পারছে না, আর না শরীরটাও নাড়াতে পারছে না। তখন অনেক চেষ্টা করেছিল নাড়ানোর, কিন্তু পারেনি। ফলস্বরূপ অসাবধানতা বশত বিছানা থেকেই পড়ে যায়। নার্সটা ড্রেস চেঞ্জ করার সময় দোলনকে বিছানার কিনারায় শুইয়ে দেয়, যার দরুন ওমন একটা ঘটনা ঘটে। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়। তুমি ব্যথা পেয়েছো কোথাও? বলো না, কি জন্য কাঁদছো তুমি? আমি তো বুঝতে পারছি না কোথাও লেগেছে নাকি কোথাও তেমন আঘাত পাওয়ার চিহ্ন নেই।
কিছু বুঝতে পারছি না আমি। আশার দোলনের চোখের পানি মুছে দেয়, কিন্তু আবারও পানি দিয়ে চোখের কোণটা ভরে উঠে। তুমি কি জন্য কাঁদছো? আমার সহ্য হচ্ছে না তোমার চোখের পানি। এত বছর অনেক চোখের পানি ঝরিয়েছ আমার জন্য, প্লিজ আর কেঁদো না। আমার ব্যর্থ মনে হচ্ছে নিজেকে। দোলন শুধু আষাঢ়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এক সময় চোখ আর খোলা না রাখতে পেরে চোখ বন্ধ করে নেয়। আষাঢ় বুঝতে পারল দোলন ঘুমিয়ে গেছে। কিছু সময় ঘুমন্ত দোলনের দিকে তাকিয়ে থাকে আষাঢ় পলকহীনভাবে। তার আজ ঈদের দিনের মতো খুশি লাগছে। তার চাপা ফুল খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আজ শুক্রবার, ছুটির দিন, সকলেই একসাথে খেতে বসেছে। মেঘ, মিসেস রিমি আর মি। শ্রাবণ। মি। শ্রাবণ আষাঢ়কে খাবার টেবিলে না দেখতে পেয়ে জিজ্ঞেস করে, আষাঢ়কে দেখছি না যে, ও কোথায়? বাড়িতে নেই নাকি খাবে না? আমি তো সুমাকে দিয়ে ডাকিয়েছি। ছেলেটা এখনো আসছে না কেন সেটাই বুঝতে পারছি না। দেখো, হয়তো ওই রুমে পাহারা। আর কিছু বলতে পারে না মেঘ। মিসেস রিমির দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। মিসেস রিমি মেঘের দিকে চোখ গরম করে তাকিয়ে ইশারায় দেখায় মি। শ্রাবণকে। এই সুমা আষাঢ়কে ডাক দিসনি? দিয়েছি ম্যাডাম, বলল একটু পর আসছে। মিসেস রিমির প্রশ্নের উত্তর দিয়ে সুমা আবার নিজের কাজে মন দেয়। কেউ আর কথা বাড়ায় না, চুপচাপ খেতে থাকে। সকলের খাওয়ার মধ্যে আষাঢ় সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। আষাঢ়ের দিকে তাকিয়ে সকলেই খাওয়া বাদ দিয়ে উঠে দাঁড়ায়। আষাঢ়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সকলে, কারণ আষাঢ় একা নামছে না, তার কোলে দোলন। আর দোলনের চোখ দুটো খোলা। আষাঢ় নিচে নেমে সুমাকে ডাকতে থাকে। সুমা, এই সুমা নিয়ে আয় এইটা তাড়াতাড়ি। আষাঢ়ের কথায় সুমা দৌড়ে গিয়ে হুইল চেয়ার নিয়ে আসে। আষাঢ় সাবধানে দোলনকে বসিয়ে দেয়। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে দেখে সকলেই ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। হোয়াট? সকলে খাওয়া বাদ দিয়ে এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে ভূত দেখছ? এত অবাক হওয়ার কিছু নেই। তোমাদের মধ্যে কার জন্য সুখের আর কার জন্য দুঃখের জানি না, তবে চা দোলন রেসপন্স করছে। আশা করছি খুব শীঘ্রই দোলন আগের মতো সুস্থ হয়ে যাবে। তারপর হুইল চেয়ারটা নিয়ে বাইরে যেতে যেতে বলে, এই সুমা, খাবারটা বাইরের বাগানে নিয়ে আয়, আমি আর দোলন সেখানে যাচ্ছি। বাড়ির লোক খুশি হলো নাকি কিছু বোঝা গেল না, কারণ সকলেই গম্ভীর হয়ে আছে। এর মধ্যে মেঘ খাবার রেখে নিজের রুমে চলে যায়। আষাঢ় ঠিক করে নেয় আজ বিকেলে দোলনকে নিয়ে একটু বাইরে বের হবে, এতে করে তার মন ভালো থাকবে। মন ভালো হলে শরীরও ভালো লাগবে। যেই ভাবা সেই কাজ, দোলনকে রুমে তৈরি করে হুইল চেয়ারে বসায়। এর মধ্যে আষাঢ়ের একটা কল আসে। আষাঢ় দেখে তার হসপিটালের ম্যানেজার কল করেছে। সুমাকে ডেকে দোলনের পাশে দাঁড় করিয়ে আষাঢ় নিজের রুমে যায় কথা বলার জন্য। সুমা চুপচাপ দোলনের হুইল চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে। মেঘ এর মধ্যে সুমাকে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করে। খুবই সিরিয়াস ভঙ্গিতে বলে, মিসেস রিমি যেন কেমন করছে, সুমা যেন তাড়াতাড়ি যায়। বোকা সুমা বুঝতে পারল না মিসেস রিমির শরীর খারাপ বা অসুস্থ হলে আষাঢ়কে না ডেকে তাকেই কেন প্রথমে ডেকে পাঠাবে। সুমা সরল মনে চলে যায়। প্রথমে দোলনকে নিয়ে ভাবনায় পড়ে গিয়েছিল, দোলনকে একা রেখে যাবে নাকি যাবে না। মেঘ বলল, তুই যা, আমি দেখছি দোলনকে। সুমা ভাবল আষাঢ়ও তো এখনই এসে পড়বে, তাই সে কথা না বাড়িয়ে মিসেস রিমির কাছে চলে যায়। অন্যদিকে মেঘ হুইল চেয়ারটা টেনে সিঁড়ির দিকে নিয়ে যেতে থাকে। চাপা ফুলল্ল। আষাঢ় নিজের গলার সর্ব শক্তি দিয়ে চিল্লিয়ে ডেকে উঠে দোলনকে। আষাঢ়ের হাতের ফোনটা হাত থেকে পড়ে গেছে অনেক আগেই। আষাঢ় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মস্তিষ্ক এখন পুরো ফাঁকা। আষাঢ় যেন নড়াচড়াও ভুলে গেছে। সে তো মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় শক খেয়েছে। মেঘ আষাঢ়ের দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠে। তোতলাতে তোতলাতে বলে, আষাঢ়, বিশ্বাস করো আমাকে। আমি কি কিছু করিনি আষাঢ়? আমি কিছু জানি না। এসবে আমার কোনো হাত নেই। আমি একদম নির্দোষ। তুমি আমাকে বিশ্বাস করো আষাঢ়। তুমি তো আমাকে চিনো, আমি কি এসব করতে পারি তুমি বলো? আমি কিছু জানি না হুট করে কি হয়ে গেছে।
আমি তো দোলনকে দেখে রাখছিলাম, কিন্তু কি করে কি হয়ে গেল আমি জানি না। তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। আশার কি কথা বলবে? সে দোলনের দিকে তাকিয়ে নিজেই রোবট হয়ে গেছে। আর দোলন? সে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। একবারের জন্য ও আষাঢ়ের দিকে তাকায়নি। আষাঢ় দোলনের দিকে তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। তার চাপা ফুল হুইলচেয়ার ছেড়ে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। আশার কল্পনাও করতে পারেনি তার দোলনকে এই মুহূর্তে এরকম ভাবে দেখবে, এটা কল্পনাতেও ভাবেনি আশার। মেঘ যখন আষাঢ়ের হাত ঝাঁকিয়ে বলছে সে কিছু করেনি, একদম নির্দোষ মেঘের ঘাকুনিতে আষাঢ়ের হুঁশ আসে। এতক্ষণ দোলন দাঁড়িয়ে থাকতে পারলেও এখন আর পারছে না। দোলনের হাত পা আপনা আপনি অবশ হয়ে আসছে। মাথাটাও কেমন চক্কর দিয়ে উঠেছে। দোলন নিজের ভারসাম্য আর রাখতে না পেরে পড়ে যেতে নেয়। আশার দোলনকে হেলতে দেখেই মেঘকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে এক প্রকার দৌড়ে এসে দোলনকে ধরে। দোলন নিজের চোখ বন্ধ করার আগে চোখ টিপটিপ করে আষাঢ়ের দিকে তাকায়। আষাঢ় দোলনের গালে আস্তে করে চড় মেরে বলে, একদম না চাপা ফুল, চোখ বন্ধ করো না, খোলা রাখার চেষ্টা করো, নিজের মস্তিষ্ক সজাগ করো, সাহস জোগাও মনে। এত সময় যেভাবে নিজের শরীরে আর মনে সাহস নিয়ে উঠে দাঁড়িয়েছিলে, এখনো চেষ্টা করো, তুমি ঠিক পারবে, চেষ্টা করো চাপা ফুল। দোলন, এই দোলন। আষাঢ়ের কথা দোলনের কানে গেল নাকি বোঝা গেল না, সে ততক্ষণে চোখ বন্ধ করে নিয়েছে। দোলন নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। আশার কোনো উপায় না পেয়ে দোলনকে কোলে তুলে রুমে চলে যায়। যাওয়ার আগে মেঘের দিকে এরকমভাবে তাকায় যেন আস্ত গিলে খাবে। মেঘ ফ্লোরে বসে আছে। তখন আষাঢ়ের ধাক্কায় নিচে পড়ে যায়। মেঘের সব পরিকল্পনা ভেস্তে গেছে, সে ধরা পড়ে গেছে। এখন ওই দোলন সবকিছু আষাঢ়কে বলে দিবে। আষাঢ় কিছুতেই তাকে ছাড়বে না। আষাঢ় নিশ্চিত তাকে খুব করবে। আষাঢ়ের রাগ সম্পর্কে তার ভালো করেই ধারণা আছে। কেন যে ধৈর্য হারা হয়ে দোলনকে সিঁড়ি থেকে ফেলে দিতে গেল। আরেকটু অপেক্ষা করে ভালোমতো প্লেন সাজিয়ে তারপর পদক্ষেপ নিতে হতো। মস্ত বড় ভুল হয়ে গেছে। এখন আমও গেল, বস্তাও গেল। মাঝখান থেকে ওই দোলন সুস্থ হয়ে গেল। মেঘ একটু আগের কথা ভাবতে থাকে। সুমাকে মিসেস রিমির কাছে পাঠিয়ে মেঘ দোলনের হুইলচেয়ার নিয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। এসব পরিকল্পনা ছিল না, হুট করেই মাথায় আসলো দোলনকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে মেঘ কেটে পড়বে। সব দোষ সুমার উপর দিয়ে দিবে, তার সাপোর্টে তো তার মামুনি আছেই। যেই ভাবা সেই কাজ। দোলনের হুইলচেয়ার ঘুরিয়ে যখনই ধাক্কা দিতে যাবে সেই মুহূর্তে দোলন তাকে ধরে দাঁড়িয়ে যায়। দোলনের বসে থাকা হুইলচেয়ারটা তখন দোলনের পরিবর্তে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে ভেঙে চৌচির হয়ে যায়। সেই শব্দে আষাঢ় এসে হাজির হয়ে যায়। মেঘ নিজের ভাবনা থেকে বের হয়ে উঠে দাঁড়ায়। পায়ে একটু ব্যথা পেয়েছে, কিন্তু সেই ব্যথাকে এখন পাত্তা দিলে চলবে না। এই সামান্য ব্যথাকে পাত্তা দিতে গেলে ভবিষ্যতে তাকে এর চেয়ে 1000 গুণ ব্যথা সহ্য করতে হবে। মেঘ উঠে দাঁড়িয়ে এক প্রকার দৌড়ে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে মেঘের সকল জিনিসপত্র তাড়াহুড়ো করে ব্যাগে ভরতে থাকে। এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবে না, নিজের জীবন বাঁচানো ফরজ। 10 মিনিটের মধ্যে সবকিছু গোছগাছ করে রুম থেকে বের হয়। একবার ভেবে নেয় মিসেস রিমিকে বলে যাবে, কয়েক কদম এগিয়ে গিয়ে ও ফিরে আসে, উনাকে পড়ে ফোনে সবকিছু বলা যাবে। এখন মামুনির কাছে গেলে 1000টা প্রশ্ন করবে, এমনও হতে পারে যেতেও না দিতে পারে। তাই মেঘ মিসেস রিমিকে না বলেই চলে যেতে থাকে। নিজের ব্যাগটা নিয়ে আষাঢ়দের বাড়ির গেইটের কাছে আসতেই বাধা পায় মেঘ। কি ব্যাপার, আপনার সাহস তো কম না। আপনি আমার সামনে এই লাঠি ধরে রেখেছেন কেন? আপনি কোথাও যেতে পারবেন না। মানে? আমি কোথাও কেন যেতে পারবো না? আপনার বাইরে যাওয়া নিষেধ ম্যাডাম। আমার বাইরে যাওয়া থেকে কে আটকাবো তুই? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা 2 পয়সার দারোয়ান হয়ে তুই আমার রাস্তা আটকে দাঁড়াস? মেঘের এরূপ কথায় দারোয়ান রহিম বেশ অবাক হয়, কষ্টও পায়। মানুষ কি করে নিজের বাবার বয়সী লোককে তুই করে বলতে পারে? তবুও নিজেকে সামলে বলে, আপনাকে যেন এই বাড়ি থেকে বের হতে না দেই, তেমনই নির্দেশ আছে ম্যাডাম। কে দিল এমন নির্দেশ? ওই যে স্যার। রহিম বাড়ির বারান্দার দিকে হাতের আঙ্গুল দিয়ে ইশারায় দেখায়।
রহিমের হাতের বরাবর মেঘ বাড়ির বারান্দার দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলে। সেখানে আশার দুই হাত ভাঁজ করে তার দিকেই তাকিয়ে আছে। আশার ফোন বের করে কল লাগায়। মেঘ ফোনের রিংটোনের শব্দে কেঁপে ওঠে। কাপা কাপা হাতে নিজের ফোনটা উপরে ধরে বুঝতে আর বাকি নেই স্বয়ং আশার তাকে ফোন দিয়েছে। মেঘ একবার ফোনের দিকে তো একবার আশারের দিকে তাকায়। আশার চোখের ইশারায় ফোন রিসিভ করতে বলে। মেঘ কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করতেই আশার বলে, কাউকে কিছু না বলে চোরের মতো কোথায় যাচ্ছিস তুই? আমি বাড়িতে যাচ্ছি। মা খুব অসুস্থ। খালামনি এতটাই অসুস্থ যে ব্যাগপাট্টা গুছিয়ে আমাদের কিছু না বলে একা একা পালাচ্ছিস? পালাবো কেন? সত্যিই মা খুব অসুস্থ। দারোয়ানকে বলো আমকে যেন যেতে দেয়। যাবি তো এত তাড়া কিসের? তোকে ভালো মতো আপ্যায়ন করব, তারপর বিদায় দিব, ভিতরে আয়। আমি কি কিছু করিনি আশার, আমাকে যেতে দাও। আমার এখানে থাকতে ভালো লাগছে না। আমি কি বলেছি তুই কিছু করেছিস? এটা এমন হয়ে গেল না যে চোরের মন পুলিশ পুলিশ? আর তোর এখানে ভালো লাগছে না সিরিয়াসলি? এখানেই তো সারা জীবন থাকতে চেয়েছিলি। এখন তাহলে মতো বদলালি কেন? চুপচাপ ভিতরে আয়। আমি বাড়ি যাব। মনে হয় একা আসতে পারবি না। সুমাকে কি পাঠাবো সুন্দর করে তোর ঘাড় ধরে আনার জন্য? তুই বললে এখনই পাঠাচ্ছি। আমি আসছি। আশার ঠোঁট বাঁকা করে হেসে ভিতরে চলে যায়। মেঘ কোনো উপায় না পেয়ে কাপা কাপা পায়ে ভিতরে প্রবেশ করে। মনে মনে বলে, আজ তুই শেষ মেঘ, আজ তুই শেষ। কেউ আজ তোকে বাঁচাতে পারবে না। বর্তমানে আশারদের ড্রয়িং রুমে সকলেই উপস্থিত। আশার সকলকে ডেকেছে। মেঘের বাবা মা ও সেখানে আছে। দোলনের খালামনি আর সুমনকে ও ডাকা হয়েছে। সকলেই উপস্থিত আছে, শুধু আশারের বাবা আর যিনি ডেকেছে তিনিই এখনো আসেনি। আশারের জন্যই সকলে অপেক্ষা করছে। মেঘ এক কোনায় দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছে। ভিতরটা মরুভূমির মতো শুকিয়ে চৌচির হয়ে গেছে তার। কিছু মুহূর্ত পরেই আশার সিঁড়ি দিয়ে নেমে আসতে থাকে। আশার একা না, তার সাথে দোলনও আছে। দোলনও আশারের সাথে নামছে, যদিও আশার দুই হাতে আগলে ধরে নামাচ্ছে দোলনকে। দোলন আস্তে ধীরে কাপা কাপা পায়ে হেঁটে হেঁটে আসছে। দোলনকে এরকম দেখে সকলেই বসা থেকে উঠে দাঁড়ায়। কেউই এতক্ষণ জানত না দোলনের জ্ঞান ফিরেছে। সকলেই বেশ অবাক হয়ে যায়। হা করে তাকিয়ে আছে দোলনের দিকে। দোলন নিচে নেমেই নিজের খালামনির দিকে তাকিয়ে কেঁদে দেয়। কাপা কাপা গলায় বলে, খালামনি। মিসেস খেয়া দৌড়ে দোলনের কাছে এসে দোলনকে জড়িয়ে ধরে কেঁদে উঠে। পুরো মুখে চুমু খেতে খেতে বলে, তুই ভালো হয়ে গেছিস মা? তুই আমাকে খালামনি ডেকেছিস? মিসেস খেয়া খুবই ইমোশনাল হয়ে যায়। সুমনও এগিয়ে এসে দোলনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এর মধ্যে আশারের বাবা এসে উপস্থিত হয়। সকলের দিকে একবার করে তাকিয়ে বলে, বাহ, এখানে দেখা যায় মিলন মেলা চলছে। কারো পরিচিত কণ্ঠ শুনে মিসেস খেয়া পিছনে ঘুরে তাকায়। বহু বছর পর তিনি এই কণ্ঠ শুনতে পাচ্ছেন। মি শ্রাবণের দিকে তাকিয়ে চোখ আপনা আপনি বড় হয়ে যায়। অন্যদিকে মি শ্রাবণ ও মিসেস খেয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বহু বছর পর কোনো কিছুর সম্মুখীন হতে যাচ্ছেন। মি শ্রাবণ ড্রয়িং রুমে সকলকে একসাথে দেখে বেশ অবাক হয়। মাত্রই তিনি বাড়িতে ঢুকেছেন। কিছু কাগজপত্র রেখে গিয়েছিলেন, এজন্য আবার বাড়িতে ফেরত আসতে হয়েছে। যদিও বা আজ আর অফিসে যাবেন না। হুট করে সকলকে একসাথে দেখে বলেন, বাহ, এখানে দেখছি সকলের মিলন মেলা চলছে। মিসেস খেয়া দোলনকে বুকে নিয়ে কাঁদছিলেন। হুট করে কারো কণ্ঠস্বর শুনে চুপ হয়ে যান। সেই কণ্ঠস্বর যেটা আজ থেকে বহু বছর আগে উনার খুব চেনা ছিল। আজও সেই স্বর তিনি ভুলেননি। কি করে ভুলবেন? সবকিছু কি সহজে ভোলা যায়? কিছু কিছু জিনিস যুগ যুগ পার হয়ে গেলেও মস্তিষ্কের ভিতর গেঁথে থাকে। চাইলেও মানসপট থেকে সরানো যায় না। মি শ্রাবণ কথাটা বেশ জোরেই বলেছেন, যার দরুন সকলের দৃষ্টি এখন উনার দিকে। মিসেস খেয়া ও ঘাড় ঘুরিয়ে সেই কণ্ঠের মানুষটির দিকে তাকায়। দুই জোড়া চোখ যখন মিলিত হয় তখন স্তব্ধ হয়ে যায় সবকিছু। দুইজনের চোখেই অবাক বিস্ময়।
মিসেস খেয়া শ্রাবণকে দেখে স্তব্ধ হয়ে যায়। আজ কত বছর পর এই লোকটাকে দেখছে। শ্রাবণ মিসেস খেয়ার দিকে এক পল চেয়ে তাৎক্ষণিক নিজের দৃষ্টি সরিয়ে নেয়। ভাবটা এমন, মিসেস খেয়া উনার কাছে অপরিচিত। মিসেস খেয়া এখনো দৃষ্টি সরাননি। উনি এখনো শ্রাবণের দিকে তাকিয়ে আছেন। শ্রাবণ গলা খেকারি দিয়ে বলেন, কি এমন গুরুত্বপূর্ণ মিটিং চলছে আমাকে বাদ দিয়ে? তুমি ঠিক সময় এসেছো বাবা। সকলেই উপস্থিত ছিল তুমি ছাড়া। তোমার খুব প্রয়োজন ছিল এখানে। আশার শ্রাবণকে উদ্দেশ্য করে বলে। তারপর কিছু মনে করার ভঙ্গিতে বলে, ওহ, তার আগে তোমার সাথে পরিচয় করিয়ে দেই, ইনি হলেন দোলনের খালাম্মি, আর এ হলো দোলনের খালাতো ভাই সুমন। শ্রাবণ মিসেস খেয়ার দিকে তাকিয়ে দেখে মিসেস খেয়া এখনো উনার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। শ্রাবণ অপ্রস্তুত হয়ে যায় অমন চাহনিতে। মিসেস খেয়ার কানে আষাঢ়ের বলা বাবা ডাকটা এখনো বাজছে। তার মানে আষাঢ় শ্রাবণের ছেলে। উনি এই বিষয়ে আগে কল্পনাও করেননি। মাথায়ও আসেনি আষাঢ় কার ছেলে হতে পারে। আষাঢ়ের বাবার নাম শুনেও অমন একটা পাত্তা দেয়নি। এক নাম তো কত মানুষেরই থাকতে পারে এই ভেবে। কিন্তু আজ সকল ধারণা পাল্টে গেছে। এর মধ্যে আষাঢ়ের খালাম্মি আষাঢ়কে উদ্দেশ্য করে বলে, কি এমন জরুরি তলব যে আমাদের এভাবে ডেকে পাঠিয়েছিস আষাঢ়? তুই তোর আঙ্কেল জরুরি কাজ ছেড়ে এখানে এসেছে। এত তাড়াহুড়ো করছো কেন আন্টি? যত সময় যাবে তোমাদের জন্যই ভালো। মানে জানার আগে এটা বলো, তুমি নাকি খুব অসুস্থ? আমি আবার কখন অসুস্থ হলাম? আর অসুস্থ হলে এখানে কিভাবে এলাম? কোন পাগল দিল তোকে এই আজগুবি খবর? মেঘ এক কোণে দাঁড়িয়ে মাথা চাপড়াচ্ছে। সেই কখন থেকে ইশারা দিচ্ছিল মাকে, কিন্তু উনি তাকালেনি না। কোনো কিছু বলতেও পারেনি। মেঘের মাকে আসার ফোন নিয়ে নিয়েছে এজন্য। আজ হাটে হাড়ি ভাঙা যাচ্ছে। আশার অবাক হওয়ার ভান করে বলে, কি বলছো তুমি এসব? তোমার অবস্থা তো খুব খারাপ। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, তাই তো মেঘ দিশেহারা হয়ে আমাদের কিছু না বলে তাড়াতাড়ি ছুটে যাচ্ছিল তোমার কাছে। কি রে মেঘ, বল কিছু। মেঘ আষাঢ়ের দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলে। মেঘের মা বিস্ফোরিত নয়নে মেঘের দিকে তাকায়। তারপর চোখ মুখ কুঁচকে মনে মনে বলে, আহাম্মকের আহাম্মক, কি কারণে আমাকে অসুস্থ বানালি যখন আমাকে তো একবার বলতে পারতি। মেঘ নিজের মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে চোখের ইশারায় বোঝায়, এবারের মতো বাঁচিয়ে নাও মা। মিসেস রিমিও তখন মেঘের দিকেই তাকিয়ে আছে আর মনে মনে বলছে, মেঘ কেন এসব বলল? কি ঘটেছে কিছুই তিনি বুঝতে পারছে না। এই মেয়েটা কাজের কাজ কিছু করতে পারে না, সব সময় একটা না একটা গন্ডগোল লাগিয়ে দেয়। এত অধৈর্য হলে চলে? এখন পরিস্থিতি ভিন্ন। আগে না হয় দোলন ছিল না, আশারকে ইমোশনাল কমেইল করে কার্ড সিদ্ধি করা গেছে। এখন তো দোলন আছে, এখন আর ইমোশন দিয়ে কাজ হবে না, এখন অন্যভাবে কায়দা বের করে সব হাসিল করতে হবে। এখন জানা নেই মেঘ কি করেছে, জানলে না হয় কিছু একটা উপায় বের করে তারপর বিষয়টা আয়ত্তে আনা যেত। মিসেস রিমির ভাবনার মাঝেই আশার মেঘকে আবার সকলের মাঝে এসে দাঁড়াতে বলে। মেঘ উইখানেই রোবটের মতো দাঁড়িয়ে থাকে, এক চুলও নড়ে না। কিরে মেঘ, তোকে আসতে বলছি না আমি? নো রেসপন্স। মেঘ, কিছুটা চিল্লিয়ে ডাকে আশার। মেঘ তখনও ওইভাবে দাঁড়িয়ে আছে। ভিতরে ভিতরে তার গলা শুকিয়ে কাঠ, শরীর বারংবার ভয় কেঁপে উঠছে। মেঘের মস্তিষ্ক কাজ করছে না কিছু একটা বলে বিষয়টাকে সামলাতে। আশার এইবার প্রচণ্ড রেগে যায়, সুমাকে চিল্লিয়ে ডাকে, সুমা, এই সুমা, এদিকে আয়। আষাঢ়ের ডাক শুনে সুমা এক দৌড়ে আষাঢ়ের সামনে এসে উপস্থিত হয়। এই যে আমি। সুমা হাত উঁচিয়ে বলে, আমাদের মেঘের কানে সমস্যা বুঝলি, তাই ডাক দিলেও শুনতে পায় না। সুমা, তুই এক কাজ কর, আমাদের মেঘ রানীর চুলের মুঠি ধরে এখানে টেনে নিয়ে আয়। দাঁত কিরমির করে শেষের কথাটা বলে আষাঢ়ের এহেন কথায় সকলেই বেশ অবাক হয়ে যায়। আষাঢ় এইবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমাদের বাড়িতে বলে যে এইসব মেনে নিব তা কিন্তু না। তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে এসব কিছু বলার? ভুলে যেও না মেঘের পরিচয়।
মেঘের বাবা এখানে উপস্থিত। আমি অবাক হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। আশার মেঘের বাবার কথায় তাচ্ছিল্যের স্বরে বলে, আমি একদম ভুলে যাইনি মেঘকে। আপনার কাছে হয়তো মেঘ আপনার রাজকন্যা, কিন্তু আমার কাছে মেঘ একজন খুনি ছাড়া আর কিছুই না। আষাঢ়ের মা এবার বলে, কি বলছিস কি তুই আষাঢ়, তোর মাথা খারাপ হয়ে গেছে? মি শ্রাবণ ও এবার গলা খেকারি দিয়ে বলে, হ্যাঁ আষাঢ়, তুমি এসব কি বলছো? আশ্চর্য, নিকে নিও বলতে পারবো না তোমাদের জন্য? মেঘের মা বলে, কাকে ন করেছে আমার মেয়ে? আমার মেয়ে তোকে ভালোবাসে, তার মানে এই না তুই যখন যা বলবি, যা অপমান করবি সব মেনে নিব। তোমরা সকলেই জানতে চাও তো তোমাদের আদরের মেঘ রানীকে কেন আমি নি বলছি? তাহলে শুনো, চা আসার চাপাফুল বলতে গিয়ে ও বলে, না দোলন, তুমি বলো সব। দোলন চোখ পিটপিট করে মেঘের দিকে তাকিয়ে বলে, এই মেয়েটা আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিল। অনেক কষ্টে দোলন কথাটুকু বলে। এই কথাটুকু বলতে গিয়ে হাঁপিয়ে গেছে প্রায়। দোলনের কথা শেষ হওয়ার কিছু মুহূর্ত পরেই কোনো কিছুর ঠাস ঠাস শব্দ হয়। মুহূর্তের মধ্যে মেঘ শব্দ করে মেঝেতে পড়ে যায়। সকলেই অবাক হয়ে তাকিয়ে দেখে সুমন রাগী দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘকে সুমনই চড় মেরেছে দুইটা। মেঘ বলেই মেঘের মা দৌড়ে মেঘের কাছে যায়। মেঘ এখনো মেঝেতে কিভাবে পড়ে আছে। গাল দিয়ে যেন আগুন ঝরছে, জলে যাচ্ছে গাল দুটো। সারা জীবনে মনে হয় এত জোরে শরীরে কখনো আঘাত পায়নি মেঘ। মেঘের লাল হয়ে যাওয়া গালের দিকে তাকিয়ে মেঘের মা আপা বলে চিল্লিয়ে উঠে, আপা তুমি কোনো কিছু বলছো না কেন? সকলে মিলে প্লেন করে আমার মেয়েকে অপমান করছে। আর বাইরের ছেলের কি করে সাহস হয় আমার মেয়ের গায়ে হাত তোলার? তোমার কি খুব ভালো লাগছে এসব দেখতে? বোনের কথায় মিসেস রিমি কিছু বলতে যাবে, তার আগেই আষাঢ়ের কথা শুনতে পায়। এখন মুখ যা বলবে ভেবে চিনতে বলো মা, কারণ জিজ্ঞেস করো না কেন বলছি। তবে যা বলবে ভেবে বলবে। আষাঢ়ের এহেন কথায় মিসেস রিমি স্তব্ধ হয়ে যায়। নিজের বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। এর মধ্যে মেঘের বাবা এক পা দুই পা করে মেঘের কাছে এগিয়ে যায়। মেঘ বাবাকে এগিয়ে আসতে দেখে শুকনো ঢুক গিলে। বাবাকে সে বড্ড ভয় পায়। মা সবকিছুতে সাপোর্ট করলেও বাবা খুব ভিন্ন। মেঘের বাবা এগিয়ে গিয়ে